আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি তারান্নুম জুথি। শুরুতেই জানাবো নিটোল টাটা সংবাদ শিরোনাম। আফগানিস্তান জুড়ে অনিশ্চয়তা, দেশ ছাড়তে বিমানবন্দরে হুড়োহুড়ি, গুলিতে নিহত 5। ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় আফগান নারীরা, দক্ষিণ এশিয়ায় উগ্রবাদের ঝুঁকির আশঙ্কা। 15 আগস্টে ক্ষেত্র প্রস্তুতকারীদেরও বিচারের আওতায় আনার ইঙ্গিত প্রধানমন্ত্রীর। দেশে সিনোফার্মের টিকা প্রস্তুতে ত্রিপক্ষীয় চুক্তি, 3 মাসের মধ্যে কাজ শুরুর আশা। সংবাদে এছাড়াও থাকছে পাবজি, ফ্রি ফায়ার সহ সব ধরনের বিপজ্জনক গেম 3 মাসের জন্য বন্ধের নির্দেশ হাইকোর্টের। শুরুতেই আফগানিস্তান প্রসঙ্গ। তালেবানের ক্ষমতা দখলের পর থমথমে পরিস্থিতি আফগানিস্তান জুড়ে। জনগণের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক আর অনিশ্চয়তা। দেশ ছাড়তে মরিয়া হাজার হাজার আফগান। কাবুল বিমানবন্দরে গুলিতে নিহত হয়েছেন অন্তত 5 জন। বর্তমানে নতুন সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে তালেবান। আফগানিস্তানে সরকারের পতন ঘটিয়ে নিজেদের রাজত্ব শুরুর পরই দেশের নাম পরিবর্তনের ঘোষণা দিতে যাচ্ছে তালেবানরা। শিগগিরই কাবুলের রাষ্ট্রপতি ভবন থেকে দেশের নতুন নাম ইসলামিক এমিরেটস অফ আফগানিস্তানের ঘোষণা দেয়া হবে বলে জানান এক তালেবান কর্মকর্তা। এর আগে 1996 থেকে 2001 সাল পর্যন্ত তালেবানদের শাসনামলে সৌদি আরব, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত সহ কয়েকটি দেশ এই নামকে স্বীকৃতি দিয়েছিল। সোমবার সকালে কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে দূতাবাস কর্মীদের ফিরিয়ে নেওয়ার একটি বিমানে দেশ ছাড়তে মরিয়া আফগানদের জোরপূর্বক প্রবেশ ঠেকানোর সময় যুক্তরাষ্ট্রের সেনাদের গুলিতে মারা গেছেন কয়েকজন। যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের দাবি, বিশৃঙ্খলা থামাতেই গুলি চালানো হয়েছিল। 20 বছর পর আফগানিস্তানের ক্ষমতা পুনরায় দখল করে যুদ্ধ শেষ হয়েছে বলে ঘোষণা দিয়েছে তালেবানরা। শিগগিরই নতুন শাসন ব্যবস্থা স্পষ্ট করা হবে। তবে আগের মতো বিচ্ছিন্ন নয়, বরং বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে সুসম্পর্ক চায় তারা। এজন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ স্থাপনের সংযোগ মাধ্যমগুলো আরও সক্রিয় ও উন্নত করার কথা জানায় তারা। আফগানিস্তানের নতুন ইসলামী সরকার গঠনে তালেবান নয় এমন সুপরিচিত ব্যক্তিদেরকেও অন্তর্ভুক্ত করা হবে বলে জানান তালেবান মুখপাত্র সুহেইল শাহিন। এছাড়া দেশটির সেনাবাহিনী ও পুলিশ কর্মকর্তাদের যারা অস্ত্র আত্মসমর্পণ করে তালেবান বাহিনীতে যোগ দিচ্ছে তাদেরকে সাধারণ ক্ষমার পাশাপাশি জীবন ও সম্পদের নিরাপত্তা দেয়া হবে। দেশের প্রয়োজনে তাদেরকে রিজার্ভ বাহিনী হিসাবে ব্যবহার করা হবে বলেও জানান তিনি। এদিকে তালেবানদের কাছে ক্ষমতা হস্তান্তর এবং জনগণকে ঝুঁকিতে ফেলে দেশ ছাড়ার পর এক ফেসবুক পোস্টে আত্মপক্ষ সমর্থন করে প্রেসিডেন্ট আশরাফ ঘানি জানান, রক্তপাত এড়াতেই এই কঠিন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। দেশ ছাড়ার পর আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে এটাই তার প্রথম বক্তব্য। নাদিয়া তাবাসসুম, দীপ্ত, বার্তা কক্ষ। দেশ ছেড়ে পালিয়েছে আফগানিস্তানের বহু নারী ও শিশু। নিজেদের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত সেখানে থাকা নারীরা। অবশ্য তালেবান জানিয়েছে, নারীদের উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই। 20 বছর পর আবারও আফগানিস্তানের ক্ষমতায় তালেবানরা। দেশটির নিয়ন্ত্রণ তালেবানরা নেয়ার পর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়ে দেশটিতে। নারী ও শিশুরা রাত্রি যাপন করছে ভয়, শঙ্কা আর আতঙ্কের মধ্যে। জাতিসংঘ শরণার্থী সংস্থার তথ্য মতে গত মে থেকে এ পর্যন্ত প্রায় 2.5 লাখ মানুষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, যাদের শতকরা 80% নারী ও শিশু। বর্তমান পরিস্থিতিতে হঠাৎ করে আফগানিস্তানে বিক্রি বেড়েছে বোরকার। গত বছরও বোরকার দাম ছিল 200 আফগানি মুদ্রা। বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে 2 থেকে 3 হাজার পর্যন্ত। কাবুলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা নারীদের সংখ্যা বেড়ে যাওয়ায় বোরকার দামও বেড়ে গেছে বলেও ধারণা করা হচ্ছে। 90-এর দশকে তালেবান সরকার কড়াকড়িভাবে এ ধরনের বোরকা পরে নারীদের বাইরে বের হওয়ার নির্দেশনা জারি করে। কেউ এই নির্দেশ না মানলে জনসম্মুখে বেত্রাঘাতের মতো নির্মম শাস্তি দেওয়া হতো।
শিক্ষাক্ষেত্রে কোনো নেতিবাচক পরিবর্তন হবে না বলে জানিয়েছে তালেবানরা। নারীরা একা বাড়ির বাইরে বের হতে পারবেন, কাজও করতে পারবেন, কিন্তু তাদের পড়তে হবে হিজাব, এমনটাই জানিয়েছে তালেবানরা। এদিকে আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করে দেশটিতে থাকা নারী ও কিশোরীদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। এছাড়া আফগানিস্তানে নারীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন নোবেল শান্তি পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই। নাহিদ আশরাফ, রাজীব, দীপ্ত, বার্তাকক্ষ। আফগানিস্তানের কিছু নাগরিককে বাংলাদেশে আশ্রয় দিতে যুক্তরাষ্ট্রের অনুরোধ নাকচ করে দিয়েছে ঢাকা। সোমবার রাতে গণমাধ্যমকে একথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। এর আগে ঢাকায় এক অনুষ্ঠানে তিনি বলেন, আফগানিস্তানে যে সরকারই আসুক সেটা জনগণের সরকার হলে স্বাগত জানাবে বাংলাদেশ। আফগানিস্তান আমাদের সাউথ এশিয়া সার্ক অ্যাসোসিয়েশনের সদস্য, আমাদের বন্ধু দেশ। আমরা চাই তাদের উন্নতি হোক। আমরা সবাইকে নিয়ে সব দেশের উন্নয়ন করতে চাই। নতুন যে সরকারই আসুক সেটা জনগণের সরকার যদি হয় তাহলে আমরা তাকে গ্রহণ করব। তালেবান আফগানিস্তানের ক্ষমতা নেয় দক্ষিণ এশিয়ায় উগ্রবাদের ঝুঁকি বাড়বে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক দেলোয়ার হোসেন। তার মতে এই অঞ্চলে কূটনীতিক সম্পর্কেও প্রভাব ফেলবে। আফগানিস্তানের যে শক্তিকে ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছে তালেবানরা, যাদের একটা ইতিহাস আছে যে তারা কট্টরপন্থী এবং তারা উগ্রপন্থী এক ধরনের রাজনৈতিক ব্যবস্থা আগেও কায়েম করেছিল, এখনো তাদের সেই ধরনের একটি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আছে। যদিও এবার তারা তাদের কূটনৈতিক আচরণের জায়গা থেকে কিছুটা পরিবর্তন হয়েছে, কিন্তু তাদের যে রাজনৈতিক কর্মসূচি, কারণ তারা এসেই এই দেশটির নামকরণ পরিবর্তন করেছেন। তারা ইসলামিক রিপাবলিক অফ আফগানিস্তানের পরিবর্তে ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান ঘোষণা করেছেন। ফলে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই তালেবানদের তাদের এই সামরিক বিজয়ের মাধ্যমে দক্ষিণ এশিয়াতে সন্ত্রাসবাদের যে ঝুঁকি আছে, উগ্রবাদের যে ঝুঁকি আছে, ঝুঁকিটি আরো বৃদ্ধি পেতে পারে, সেটি একটি শঙ্কার জায়গা। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে আফগানিস্তান বরাবরই গ্রেট গেমের অংশ। আফগানিস্তানকে কেন্দ্র করে আমরা জানি যে একসময় ব্রিটিশরা যেমন পরাজিত হয়েছিল, আবার ব্রিটিশরা আফগানিস্তান জয় করার চেষ্টা করেছে এবং পরবর্তীতে সাবেক সোভিয়েত ইউনিয়ন বিশ্বের অন্যতম পরাশক্তি, তারাও আফগানিস্তানকে জয় করার চেষ্টা করেছিল, তারাও ব্যর্থ হয়েছিল। এবং মার্কিন যুক্তরাষ্ট্র টানা 20 বছর এখানে অবস্থান করার পরেও কিন্তু আফগানিস্তানকে জয় করতে পারেনি। তো সেই দিক থেকে আফগানিস্তানের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিটা সবসময় আমরা দেখছি যে আঞ্চলিক এবং পরাশক্তি সমূহের আকর্ষণের জায়গা, এবং এই আকর্ষণের জায়গাটা এবার আরো নতুন করে আমরা দেখতে পাচ্ছি। কারণ বর্তমান বিশ্বে একদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, অন্যদিকে চীনের যে বৈরিতা বা যে প্রতিদ্বন্দ্বিতা, আবার এই অঞ্চলে একদিকে ভারত এবং অন্যদিকে পাকিস্তানের মধ্যে যে বৈরিতা, আবার চীনের সঙ্গে ভারতের যে বৈরিতা, এইরকম একটি বৈরী সম্পর্কের মধ্যে আফগানিস্তানের ক্ষমতার পালাবদল, এটি নিঃসন্দেহে এই অঞ্চলের একটি নতুন ধরনের কূটনৈতিক যুদ্ধ শুরু হবে। এবার অন্য প্রসঙ্গ। 15 আগস্টের ক্ষেত্র যারা প্রস্তুত করেছে, হত্যাকারীদের মতো তারাও সমান দোষী জানিয়ে বিচারের ইঙ্গিত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনার সব চেষ্টা অব্যাহত আছে। সোমবার জাতীয় শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 15 আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। এতে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 75-এর শোকাবহ সেই দিনটি স্মরণে আবেগ আপ্লুত হয়ে পড়েন বঙ্গবন্ধু কন্যা। এমন হত্যাকাণ্ড ঘটল যেটা একমাত্র কারবালার সাথেই তুলনা করা যায়, কিন্তু সেখানেও কিন্তু শিশু নারীদের হত্যা করেনি। বাংলাদেশে সেই শিশু নারী সহ কাউকে রেহাই দেয়নি। প্রধানমন্ত্রী অভিযোগ করেন, 72 সাল থেকেই জাতির পিতার শাসনের সমালোচনা করে 15 আগস্টের ঘটনার ক্ষেত্র তৈরি করা হয়। আপনারা আজকে পিছনে কে আছেন আছে খুঁজে বেড়াচ্ছেন, বেশি তো খোঁজার দরকার নাই। আপনারা তখনকার যে পত্রপত্রিকায় বা তখনকার যাদের বক্তব্য সেগুলো একটু খুঁজে বের করেন, অনেক খবর আপনাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। এই ঘটনা তারা ঘটিয়েছে, পাশে যারা ছিল আর যারা এভাবে ক্ষেত্র প্রস্তুত করেছে, সবাই কিন্তু সমানভাবে দোষী। আগে হত্যার বিচার করাটা খুবই জরুরি ছিল, সেটা করেছি, এবং ধীরে ধীরে একদিন কারা জড়িত ছিল সেটাও বের হবে, এবং সেদিনও খুব বেশি দূরে না।
পলাতক থাকায় সাজা কার্যকর করা যায়নি বঙ্গবন্ধুর 5 খুনির। তাদের ফিরিয়ে আনার আশা আবারও ব্যক্ত করেন সরকার প্রধান। ডালিম পাকিস্তানেই আছে তখন থেকে, রশিদ পাকিস্তান এবং লিবিয়া এই দুই জায়গায় থাকে, মাঝে মাঝে ডালিম কেনিয়াতেও যায়, রাশেদ নূর তারা তো একজন কানাডায় আর একজন তো আমেরিকায় আছে। এরকম মুসলিউদ্দিন তাকে তার খোঁজ মাঝে মাঝে পাওয়া যায়, মাঝে মাঝে পাওয়া যায় না, এই একটা অবস্থার মধ্যে আছে। অর্থের লোভ আর দলের দুঃসময়ে যারা সরে পড়েন, করোনা পরিস্থিতি দেখে তাদের শিক্ষা নেওয়ার পরামর্শ দেন আওয়ামী লীগ সভাপতি। এই একটা অদৃশ্য বস্তুর আতঙ্কে সব বিশ্ব কিন্তু স্থবির, এটা মাথায় রাখতে হবে। এখানে কারো সম্পদও কাজে লাগছে না। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 174 জন মারা গেছেন। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 24,349 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে সোমবার সকাল পর্যন্ত আগের 24 ঘন্টায় সারা দেশে 33,015টি নমুনা পরীক্ষা করা হয়। এতে করোনা শনাক্ত হয়েছে 6,959 জনের। শনাক্তের হার 21.08%। দেশে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে মোট 14,25,861 জনের। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 9,268 জন। চীনা সিনোফার্মের করোনা টিকা এনে বোতলজাতকরণ ও সরবরাহের জন্য যৌথ চুক্তিতে সই করেছে বাংলাদেশ সরকার ও ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। সোমবার ঢাকায় বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসে এই চুক্তি সই হয়। চুক্তির আওতায় চীন থেকে বাল্ক টিকা এনে বাংলাদেশে ভায়েলে ভরা এবং লেবেলিংয়ের কাজ করবে ইনসেপ্টা। তাদের কাছ থেকে সরকার সেই টিকা কিনে নেবে। সব ঠিক থাকলে 3 মাসের মধ্যে টিকার কাজ শুরু হবে বলে আশা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীকে মডার্না টিকার পরিবর্তে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেওয়ার অভিযোগ উঠেছে। রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে এই ঘটনা ঘটে। বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতালের পরিচালক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী তানজিনা শরীফ পিঙ্কি যুক্তরাষ্ট্রে তৈরি মডার্নার করোনার টিকার দ্বিতীয় ডোজ নিতে সোমবার সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে আসেন। প্রতিষ্ঠানটির 2য় তলায় দেয়া হচ্ছিল মডার্নার টিকা, আর 3য় তলায় দেয়া হয় চীনের সিনোফার্মের প্রতিষেধক। কিন্তু পিঙ্কি 2য় তলায় না গিয়ে 3য় তলায় যান এবং কর্তব্যরত সিনিয়র নার্স মোসাম্মদ ফেরদৌসি তার কাগজপত্র পরীক্ষা না করে সিনোফার্মের টিকার দ্বিতীয় ডোজ দেন বলে দাবি করেন এই শিক্ষার্থী। আমি যখন গেছি আমি কাগজটা দিছি, উনি কাগজটা দেখে নাই, না দেখে উনি দিয়ে দিছে। তারপরে যখন কাগজটা দেখছে তারপরে বলতেছে যে তুমি মডার্ন না, মানে উনি জানেই না যে মডার্নার ডোজ পড়বে। বিষয়টি নিয়ে চেঁচামেচি শুরু হলে দীপ্ত টিভির কাছে নার্স ফেরদৌসি তার ভুলের কথা অস্বীকার করেন। এটা ভুল হয় নাই, আপনি যেখানে নেবেন সেইখানে যে আমি বলতে পারবো যে এটা ভুল না, কারণ আমি ভুল করলে তো ভুল দিব। উনি যখন ভুল টিকা দিচ্ছে উনি নিজেই শক হয়ে গেছে যে উনি ভুল টিকা দিছে, এবং ওনারা 2 জন নার্স মিলে ডিসকাস করতেছিল যে ওনারা ভুল দিয়ে ফেলছে। তো এই জন্য ওনারা পরে আমাদেরকে বলে চলেন আপনাদেরকে আমরা মডার্নার ব্যবস্থা করে দিচ্ছি। ওনারা কিন্তু ফার্স্টে স্বীকার করে ফেলছে যে ওনারা সিনোফার্মে দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে ভুল টিকা দেওয়ার অভিযোগে নার্স ফেরদৌসিকে আপাতত কাজের বাইরে রাখার কথা জানিয়েছেন হাসপাতালের পরিচালক। তবে একই ব্যক্তিকে 2 কোম্পানির টিকা দেয়া হয়ে থাকলেও কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বলে জানান তিনি। তারা কিন্তু আমার বলতে চাচ্ছি স্টাফ নার্স এবং তারা ওয়েল ট্রেন্ড। এখানে যে তাদের এই ধরনের অবশ্যই কাম্য না, যে তারা যদি দিয়ে থাকে এবং এটা যদি আসলেই হয় তাহলে কিন্তু আমি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব, কারণ এই ধরনের ভুল হওয়া উচিত না। ভুল টিকা দেওয়ার ঘটনাকে প্রশাসনিক অব্যবস্থা বলে মন্তব্য করেছেন ডাক্তার আব্দুল নূর তুষার। যথেষ্ট পরিমাণে সাইনেজ বা দিক নির্দেশনা থাকতে হবে, গেট কিপিংটা ভালো হতে হবে, যাতে কেউ ঢোকার সময়ই তার কাগজটা পরীক্ষা করা হয় এবং কোনোভাবেই হাতে কাগজ নিয়ে কেউ যেন সরাসরি টিকার বুথে চলে যেতে না পারেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কর্তব্যরত নার্স, হাসপাতাল কর্তৃপক্ষ ও টিকা গ্রহীতাকেও সতর্ক থাকার পরামর্শ দেন এই চিকিৎসক। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে একটা বিরতি নিয়ে ফিরছি, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও আমন্ত্রণ, দেখছেন দীপ্ত সংবাদ। দেশের অনলাইন প্ল্যাটফর্ম থেকে পাবজি, ফ্রি ফায়ার সহ সব ধরনের ক্ষতিকর গেম
3 মাসের জন্য বন্ধের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে টিকটক, বিগো লাইভ ও লাইকের মতো অ্যাপ বন্ধের নির্দেশ কেন দেয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে আদালত। আগামী 10 দিনের মধ্যে ডাক ও টেলিযোগাযোগ সচিব, বিটিআরসি চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক সহ বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। দেশের তরুণ প্রজন্মের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে পাবজি, ফ্রি ফায়ার সহ বেশ কিছু গেম। করোনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় এসবের প্রতি আসক্তি আরও বাড়ছে। একই সাথে টিকটক, বিগো লাইভ ও লাইকের মতো অ্যাপে বুধ শিশু কিশোর তরুণ যুবকরা লিপ্ত হচ্ছে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে, জড়িয়ে পড়ছে নানা অপরাধে। এসব গেম ও অ্যাপের ক্ষতিকারক দিক তুলে ধরে তা বন্ধে জনস্বার্থে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের 2 আইনজীবী। প্রাথমিক শুনানি শেষে সোমবার রুলসহ আদেশ দেয় বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোহাম্মদ কামরুল হোসেন মোল্লার ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ। ডিস্ট্রাকটিভ ওয়েতে তারা এটা ব্যবহার করছে এবং নেশাক্ত হয়ে পড়ছে, যার ফলে তাদের মানসিক বিকৃতি থেকে শুরু করে তাদের যে মেধা মনন সেইখানে বড় ধরনের একটি ক্ষতির সম্মুখীন হচ্ছে। পাবজি, ফ্রি ফায়ার সহ এই জাতীয় সকল ক্ষতিকারক অনলাইন গেমসগুলির সকল প্রকার লিঙ্ক, ইন্টারনেট গেটওয়েজ আগামী 3 মাসের জন্য বাংলাদেশে বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এছাড়া অনলাইন গেম, অ্যাপ তদারকি এবং এসব বিষয়ে নীতিমালা করতে কারিগরি দক্ষ কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয়েছে রুলে। এইসব অ্যাপস এবং টিকটক, বিগো লাইভ এসবের ব্যাপারে মনিটরি ট্রানজাকশন যেগুলো হয়, অন্যান্য মোবাইল অ্যাপের মাধ্যমে হচ্ছে, সেগুলো মনিটর করে এবং এগুলোর মাধ্যমে যে ভ্যাট ট্যাক্সটাও আসবে সেটা কিভাবে রিয়েলাইজ করা যায় সে ব্যাপারে রুল ইস্যু করেছে। এর আগে ফ্রি ফায়ার ও পাবজির আসক্তি নিয়ে উদ্বেগ জানিয়ে এটি বন্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে সুপারিশ করেছিল শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়। মাহমুদুল আরেফিন, দীপ্ত সংবাদ, ঢাকা। খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, কিছুদিনের মধ্যে আমদানির চাল দেশে আসবে, এতে চালের দাম কমবে। সোমবার সচিবালয়ে এ তথ্য জানিয়ে তিনি বলেন, চালের দাম কেন বাড়ছে তা খতিয়ে দেখতে আইনশৃঙ্খলা বাহিনীকে চিঠি দেয়া হয়েছে। বেশ কিছুদিন ধরে ঊর্ধ্বমুখী চালের বাজার, দফায় দফায় নানা উদ্যোগ নেওয়া হলেও নিয়ন্ত্রণে আসেনি দাম। এতে নাভিশ্বাস উঠেছে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের। তাই আবারও শুল্ক কমিয়ে বেসরকারিভাবে চাল আমদানির উদ্যোগ নিয়েছে সরকার। যাতে দাম বাড়াতে না পারে সেই জন্য তাদেরকে ডিমোরালাইজ করার জন্য আমরা বেসরকারিভাবে আমদানির জন্য আমরা অলরেডি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে লিখেছিলাম, উনি অনুমোদন দিয়েছেন। ৬২% থেকে কমিয়ে এখন 25% ট্যাক্সে, এবং আমি আশা করি যে আমদানির চাউল কিছুটা এসে ঢুকলেও তখন এই প্রভাবটা পড়বে। করোনা মহামারীর মধ্যেও মানবতার কথা চিন্তা না করে যারা লাভের পেছনে ছোটেন তাদের সমালোচনা করেন খাদ্যমন্ত্রী। তবে তিনি জানান, সিন্ডিকেট করে দাম বাড়ানোর তথ্য সত্য নয়। 20,000 মিল কি সিন্ডিকেট করা সম্ভব? তবে হ্যাঁ, এদের মধ্যে থেকে কেউ আছে যে যাদের অধিক অর্থ রয়েছে, তারা হয়তো বেশি মজুদের চেষ্টা করে এবং তারা মিলে হয়তো মজুদ না করে কোনো গোপন জায়গায় মজুদ করে কিনা সেটা আমরা মনিটরিং করার চেষ্টা করছি। গোয়েন্দা সংস্থাকে আমরা চিঠি দিয়েছি, বিভাগ ভাগ করে দিয়েছি। তারা সবসময় জেলা প্রশাসকদেরকে বা ইউনো, ওনারা আবার ইউনোদেরকে দিয়ে এটা মজুদের তদারকি করছে। খাদ্যমন্ত্রী বলেন, এর আগে দেশীয় প্রান্তিক কৃষকদের ধান চালের ন্যায্য দাম নিশ্চিতে শুল্ক বাড়ানো হয়েছিল। আহাদ হোসেন টুটুল, দীপ্ত সংবাদ, ঢাকা। কয়েক দশক দেশের ব্যান্ড সঙ্গীতের জগৎ মাতানো গিটার জাদুকর আইয়ুব বাচ্চুর জন্মদিন আজ। রূপালী গিটার ফেলে চলে গেলেও বাংলা সঙ্গীতের আকাশে ধ্রুবতারা হয়ে আছেন কিংবদন্তি এই ব্যান্ড তারকা। আইয়ুব বাচ্চু বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতকে এগিয়ে নেয়ার অন্যতম অগ্রপথিক। ব্যান্ড দল LRB'র লিড গিটারিস্ট ও ভোকালিস্ট আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গীতিকার, সুরকার এবং প্লেব্যাক শিল্পী। 2018 সালে পৃথিবী ছেড়ে যান তরুণদের গিটারের মূর্ছনায় মাতিয়ে রাখা এই রকস্টার। আইয়ুব বাচ্চুর জন্ম 1962 সালের 16 আগস্ট চট্টগ্রামে। জন্মদিন উপলক্ষে এই সঙ্গীতজ্ঞের লেখা ও সুর করা
তারায় তারায় গান বের করা হলো। এতে কণ্ঠ দিয়েছেন কান্তা। ওনার সাথে আমার একটা অ্যালবামেরই কাজ করার কথা ছিল, তো আনফর্চুনেটলি উনি তো চলেই গেলেন। কিছু কাজ অর্ধেক বা একটু হয়ে আবার শেষ হয়ে গেল। তো এই গানটা আজকে যে ওনার জন্মদিন উপলক্ষে আমাদের যে প্রোগ্রামটা আমরা করতে যাচ্ছি, সেটাতে বাচ্চু ভাইয়ের এই গানটা উনি আমাকে একদিন ডাকলেন, ডেকে বললেন যে একটু গান একটা নিয়ে যাও, একটু সুরটা শুনে যাও, পরে তুমি ভয়েসটা দিয়ে যাও। তো ওই তখন এই গানটা রেকর্ড হয়ে গেল। না ফেরার দেশে চলে গেলেও গান, সুর আর সৃষ্টিতে আয়ুব বাচ্চু বেঁচে থাকবেন বাংলার সঙ্গীত প্রেমীদের মনে অনন্তকাল। আফরোজা আলীম আশা, দীপ্ত সংবাদ, ঢাকা। দীপ্ত সংবাদে আরও একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। এই সাথে শেষ করব আমাদের এখনকার দীপ্ত সংবাদ। নিটোল টাটার সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। আফগানিস্তান জুড়ে অনিশ্চয়তা, দেশ ছাড়তে বিমানবন্দরে হুড়োহুড়ি, গুলিতে নিহত 5। ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠায় আফগান নারীরা, দক্ষিণ এশিয়ায় উগ্রবাদের ঝুঁকির আশঙ্কা। 15 আগস্টে ক্ষেত্র প্রস্তুতকারীদেরও বিচারের আওতায় আনার ইঙ্গিত প্রধানমন্ত্রীর। দেশে সিনোফার্মের টিকা প্রস্তুতে ত্রিপক্ষীয় চুক্তি, 3 মাসের মধ্যে কাজ শুরুর আশা। এই ছিল এখনকার মতন। আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। আমাদের সাথে অনলাইনে যুক্ত থাকতে হলে লগ ইন করুন facebook.com/diptanews।